সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদন। আরও জানিয়ে দেব ড মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আফগানিস্তান সুদানের সঙ্গে একই তালিকায় বাংলাদেশ। লজ্জা কি আদৌ আছে ইউনুস বিএনপির? বিস্তারিত থাকছে প্রতিবেদন। আরও জানিয়ে দেব নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 11 হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অন্তর্বর্তী সরকারের ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউ এর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কিশোরগঞ্জে আমপাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত 30। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের 2 নেতাকে শোকজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদা না পেয়ে কারখানায় হামলা, লুটপাট, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব আরব আমিরাতকে ইরানের হুঁশিয়ারি, উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের দালালি মেনে নেওয়া হবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়েই থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনুস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তনে সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকেদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসে প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন দেশি ও বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা, দেশভাগ কিংবা পলাশের যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ 3 বার স্বাধীন হয়েছে বলেও কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনুসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনুস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনুসের সাগরেদেরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনুস ক্ষমতায় আসীন হন। তবে বেশি দিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন তাঁর আমলেও কিছু
ভুল ত্রুটি হয়েছিল, কিন্তু তদারকি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনূস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? এপ্রিল মাস শেষ হয়ে গেল। সারা দেশে গণপিটুনি আর মবের ঘটনায় আরও একবার চোখে পড়ার মতো সংখ্যা উঠে এসেছে। ৪৯টা ঘটনায় ২১ জন মারা গেছে, ৪৯ জন আহত। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনটা পড়তে পড়তে মনে হয় দেশটা কোন দিকে যাচ্ছে। চুরির অভিযোগে, বাকবিতণ্ডায়, জমি নিয়ে ঝামেলায়, এমনকি কটূক্তির অজুহাতেও মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আইনের শাসন বলতে যা বোঝায় তার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটা দীর্ঘদিনের বিচারহীনতার ফল। যে সরকার ক্ষমতায় এসেছে জনগণের ভোট ছাড়া, নির্বাচনের নামে একটা পাতানো নাটক করে বড় রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে, সেই সরকারের আমলে এমন অরাজকতা বাড়বে এটাই স্বাভাবিক। বিএনপি আর তাদের মন্ত্রিপরিষদ যে দুর্নীতি আর সন্ত্রাসের ধারা জিয়াউর রহমানের সময় থেকে বয়ে আনছে, সেটা আবার স্পষ্ট হয়ে উঠেছে। সেনানিবাসের ছায়ায় জন্ম নেওয়া এই দলটি কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারেনি। এখন যখন তারা ক্ষমতায়, তখন দেশের মানুষ প্রতিদিন অনিরাপদ বোধ করছে। কুষ্টিয়ায় পীর শামীম আল জাহাঙ্গীরকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনা শুধু একটা উদাহরণ। এরকম আরও অনেক ঘটনা ঘটছে যেখানে পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায়। মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয়, তখন বোঝা যায় প্রশাসনের ওপর কোনো আস্থা নেই। ফেব্রুয়ারিতে যে তথাকথিত সরকার বসানো হয়েছে, সেটা জনগণ বয়কট করেছে, অংশগ্রহণ করেনি। ফলে যে দুর্বলতা তৈরি হয়েছে তার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, হত্যা সবকিছুর সংখ্যা আগের মাসের চেয়ে বেশি। এই অবস্থায় কেউ বলতে পারবে না যে দেশ নিয়ন্ত্রণে আছে। বিএনপির এই শাসনে বিচারহীনতা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যারা একসময় গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়েছিল, তারাই আজ আইনের শাসনকে ধ্বংস করে দিচ্ছে। কারাগারে মৃত্যু, রাজনৈতিক সহিংসতা কমলেও সাধারণ মানুষের নিরাপত্তা একেবারে তলানিতে। এই অনিরাপদ বাংলাদেশকে আবার নিরাপদ করার জন্য যে ধরনের শক্ত, স্থিতিশীল ও জনকল্যাণমুখী নেতৃত্ব দরকার, সেটা শেখ হাসিনার মতো নেত্রীর হাতেই সম্ভব। কারণ তিনি যখন দায়িত্বে ছিলেন, দেশে আইনের শাসনের একটা অনুভূতি অন্তত ছিল। এখন যা চলছে তা শুধু অরাজকতা আর ভয়ের পরিবেশ তৈরি করছে। সাধারণ মানুষ চায় শান্তি, চায় নিরাপত্তা, কিন্তু এই সরকারের অধীনে সেটা যে আর সম্ভব নয়, এপ্রিলের পরিসংখ্যান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের আর্থিক ব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন। রিটটি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত জানান, আগামী রবিবার এটি কার্যতালিকায় কজ লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। রিট আবেদনের সাবেক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে তিনি নিজের এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে থাকা ৩৮টি আয়কর সংক্রান্ত রিট ও রেফারেন্স মামলাসহ একাধিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছিলেন। এছাড়াও একটি প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের কর মওকুফ, জনশক্তি রপ্তানি, ডিজিটাল ওয়ালেট পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লাইসেন্স গ্রহণ সহ বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার বিষয়টি রিটে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর দাবি, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযোগগুলোর একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। উক্ত রিট আবেদনে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট ২ আইন
বাংলাদেশ এখন বিশ্বের সেই 10টি দেশের একটি যেখানে মানুষ সবচেয়ে তীব্র খাদ্য সংকটে আছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন আর বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান, সুদান, ইয়েমেন, মিয়ানমারের মতো দেশ, যেগুলোর বেশিরভাগই দীর্ঘ যুদ্ধ বা রাষ্ট্রীয় ব্যর্থতার শিকার। এই তালিকায় বাংলাদেশের নাম থাকাটা কেবল পরিসংখ্যানের বিষয় না, এটা গভীরভাবে লজ্জার। 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে, সেটাকে নির্বাচন বলা কতটা সঠিক সেটা নিয়ে দেশের মানুষের মধ্যে প্রশ্ন আছে। বড় বড় দলগুলো ছিল না, ভোটারও ছিল না বললেই চলে। সেই প্রক্রিয়ায় ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন দেশ চালাচ্ছে, অথচ দেশের কোটি কোটি মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না। খাদ্য সংকটের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন আর আন্তর্জাতিক ত্রাণ কমে যাওয়ার কথা। বাংলাদেশে সরাসরি যুদ্ধ নেই, তবু বাংলাদেশ এই তালিকায়। এর মানে হল দেশের ভেতরে কাঠামোগত সমস্যা এতটাই গভীর যে বাইরের কারণ ছাড়াও মানুষ খাদ্য সংকটে পড়ছে। সারের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, কিন্তু সরকারের দিক থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বিএনপির রাজনৈতিক ইতিহাস বলে এই দল ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনযাত্রার চেয়ে দলীয় স্বার্থ আর ব্যবসায়িক নেটওয়ার্ক রক্ষায় বেশি মনোযোগ দেয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, আর মন্ত্রীরা বিবৃতি দিয়ে যাচ্ছেন। বিবৃতিতে দেশ চলে না। একটা সরকারের সবচেয়ে প্রাথমিক দায়িত্ব হল মানুষের পেটের ব্যবস্থা করা। সেই দায়িত্বে যে সরকার ব্যর্থ, তাকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির জায়গাটা এখন কোথায় সেটা নিয়েও প্রশ্ন আছে। কারণ যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না, সেই নির্বাচনে আসা সরকারকে ভোটের মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 11টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠন ছাত্রলীগ। গত সোমবার 4 মে রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী 1 বছরের জন্য এই কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। ঘোষিত উল্লেখযোগ্য কমিটিগুলো হল বঙ্গবন্ধু অর্থাৎ বিজয় 24 হল, সভাপতি তানভি আহমেদ ও সাধারণ সম্পাদক তামিম হাসান; শেরেবাংলা হল, সভাপতি শুভ্রদেব সাহা ও সাধারণ সম্পাদক মোবাশ্বের রায়হান রাফি; শহীদ জিয়াউর রহমান হল, সভাপতি মাজেদুল ইসলাম মৃদুল ও সাধারণ সম্পাদক তানজিল হাসান সুমন; মাদার বক্স হল, সভাপতি শামীম শিকদার ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। এই কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে ক্রিয়াশীল অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি এই পদক্ষেপকে হাস্যকর ও বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি মুজাহিদ ফয়সাল একে ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট থেকেও এর তীব্র নিন্দা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নিষিদ্ধ কোনো সংগঠন ক্যাম্পাসে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন যে প্রকাশ্যে কোনো সুযোগ না থাকলেও অনলাইন কেন্দ্রিক এসব তৎপরতার বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হবে। উল্লেখ্য যে 2024 সালের 23 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ। দিল্লির শরণার্থী অধিকার বিষয়ক সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ RRAG বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। গত 23 অক্টোবর জেনেভায় IPU-এর 216তম অধিবেশনে গৃহীত এই প্রস্তাবে 6 জন গ্রেপ্তারকৃত সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, অমানবিক বন্দিদশা এবং বিচার প্রক্রিয়ায় যথাযথ আইনি পদ্ধতির অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। RRAG এই 6 সাবেক সংসদ সদস্য সাবের চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খানের গ্রেপ্তার ও আটক সংক্রান্ত অভিযোগের অন্যতম অভিযোগকারী সংস্থা।
বর্তমানে আওয়ামী লীগের ১০০ জনেরও বেশি সাবেক সংসদ সদস্য বাংলাদেশে আটক রয়েছেন এবং তারা একাধিক ফৌজদারি মামলার সম্মুখীন। এর মধ্যে সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ হেফাজতে থাকাকালীন মৃত্যুবরণ করেন। আইপিইউ জানিয়েছে, দুটি পৃথক অনুষ্ঠানে তাদের মনোনীত স্বাধীন বিচার পর্যবেক্ষক মামলার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফর করতে পারেননি, কারণ সময়মতো প্রয়োজনীয় ভিসা দেওয়া হয়নি। এছাড়া আইপিইউ প্রতিনিধি দলের সফরের জন্য ভিসা সহায়তার বারবার অনুরোধেও কোনো উত্তর পাওয়া যায়নি। আইপিইউ মিশন প্রস্তুতির জন্য ভিসা ও সহযোগিতার পুনঃপুন অনুরোধেও এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি। RRAG এর পরিচালক ও আইপিইউতে অন্যতম অভিযোগকারী সুহাস চাকমা বলেন, আইপিইউ এর বিচার পর্যবেক্ষক ও প্রতিনিধি দলকে সময়মতো ভিসা না দেওয়া প্রমাণ করে যে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কারাবন্দী সাবেক সংসদ সদস্যদের ক্যাঙ্গারু কোর্টে বিচার করছে এবং তাদের বিরুদ্ধে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন লুকানোর চেষ্টা করছে। আইপিইউ বিশেষ করে ফজলে করিম চৌধুরী, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন ও মোহাম্মদ ফারুক খানের ক্রমাগত আটক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বন্যিদশার ভয়াবহ অবস্থা, তাদের স্বাস্থ্যের ওপর অপরিণমীয় প্রভাব, সুষ্ঠু বিচারের অধিকারের গুরুতর লঙ্ঘন এবং মামলাগুলোর ধরন ও অভিযোগের কঠোরতা, কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। আইপিইউ আরও উল্লেখ করেছে যে আওয়ামী লীগের সাবেক সদস্যদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আইপিইউ আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন বিচার পর্যবেক্ষক এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে। কিশোরগঞ্জের ভৈরবে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ৫ই মে বেলা ১১টার দিকে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বধূনগর গ্রামের নবাব বাড়ির আয়াতুল্লাহ মিয়ার একটি চারা গাছ থেকে আম পাড়তে যায় পার্শ্ববর্তী ফরচা বাড়ির কয়েক কিশোর। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত মিজান মিয়া ও চান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান আকন্দ জানান, আমপাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ RDA ভবনে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর যুবদল। মঙ্গলবার ৫ মে সকালে RDA ভবনে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। RDA সূত্রে জানা যায়, কয়েকটি শৌচাগার, দুটি পুরনো বিলবোর্ড, RDA পার্কের ২৭টি গাছ, ঢাকা লিয়াজো অফিসের 5টি সোলার প্যানেল, 14টি ব্যাটারি ও লিফটের ভাঙা যন্ত্রাংশ সহ কিছু
পুরনো সামগ্রী বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দাখিলের শেষ সময় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দরপত্র জমা দিতে এসে দাবি তোলেন, আগে জমা পড়া দরপত্র বাতিল করে শুধু তাদের দরপত্র গ্রহণ করতে হবে। আরডিএ কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করলেও ১৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ধলু পুলিশের সামনে থেকেই টেন্ডার বাক্স নিয়ে অফিসের করিডোরে চলে যান। পরে বাক্সটি পুলিশকে ফেরত দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাক্স ছিনতাইয়ের সময় পুলিশ নির্বিকার দাঁড়িয়েছিল। ঘটনাস্থলে ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সহ আরও কয়েকজনকে দেখা যায়। বাক্স ফেরত পাওয়ার পর দুপুর ২:৩০টায় খুলে ৪টি গ্রুপে মোট ৯টি দরপত্র পাওয়া যায়। মাত্র ২.৫ লাখ টাকার এই সামগ্রী কিনতে প্রায় ৪৫০ জন শিডিউল কিনেছিলেন। আরডিএর সহকারী প্রকৌশলী কাজী আসাদুজ্জামান বলেন, পুলিশের সামনেই দরপত্র বাক্স ছিনতাই হয়েছে। বাক্স থেকে অন্য দরপত্র বের করে দেখা হয়েছে, সেগুলো পরে বাক্সে ঢোকানো হয়েছে কিনা জানি না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শাহ মাকদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, তারা ভুল বুঝে বাক্স নিয়ে গিয়েছিল এবং পরে ফেরত দিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শোক পাওয়া দুই নেতা হলেন ১৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ধলু ও ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। তাদের ২৪ ঘণ্টার মধ্যে নগর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির কাছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা না দিলে গঠনতন্ত্র। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চাঁদা না পেয়ে একটি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার দুপুরে সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ফুডল্যান্ড নামে একটি কারখানায় ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলায় কারখানার অন্তত ৬ জন শ্রমিক আহত হন। আহতরা হলেন মিজানুর রহমান তালুকদার ৫৫, সালাউদ্দিন ৪৫, রশিদ ৪৮, জসিম ৩২ এবং আলী ২৮। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, স্থানীয় বিতর্কিত বিএনপি নেতা শাহাদাত চৌধুরী ওরফে শাহাদাত পুলিশ এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয়। হামলাকারীরা কারখানার পণ্য পরিবহনের যানবাহন, আসবাবপত্র ভাঙচুর করে এবং ক্যাশবাক্স থেকে প্রায় ৯ লাখ টাকা, ২টি মোটরসাইকেল ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। কারখানার মালিকের স্ত্রী শারমিন সুলতানা জানান, দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। না দেওয়ায় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কর্মচারীদের মারধরও করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, অভিযুক্ত শাহাদাত চৌধুরী ওরফে শাহাদাত পুলিশের বিরুদ্ধে আগেও বিভিন্ন বিতর্কিত উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী অভিযোগ করেছেন, আমিরাত ইসরায়েলের একটি প্রক্সি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ ধরনের অবস্থান ইরান কোনোভাবেই সহ্য করবে না। সাম্প্রতিক এক মন্তব্যে ইসলামী বলেন, উপসাগরীয় অঞ্চলে আমিরাত ক্রমশ একঘরে হয়ে পড়ছে। শুধু ইরানের সঙ্গেই নয়, সৌদি আরব, কাতার এবং ওমানের সঙ্গেও তাদের নানা বিষয়ে বিরোধ তৈরি হয়েছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতি চাপে রয়েছে এবং এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা। ইসলামী মনে করেন, এই সংঘাতময় পরিস্থিতিতে ওয়াশিংটনের সুস্পষ্ট কৌশলের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে উত্তেজনার মধ্যেও ইরান আপাতত কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় বলে জানান তিনি। ইসলামী বলেন, ইরান এখন কূটনৈতিক সমাধান নিয়ে ভাবছে। এর অর্থ এই নয় যে তারা আত্মসমর্পণের কথা ভাবছে, বরং রাজনৈতিক সমঝোতার পথ খুঁজছে।
বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চলে চলমান এই টানাপোড়েন ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক সংকটের রূপ নিতে পারে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত সংলাপ ও সমঝোতার পথে না এগোয়।